পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ নয়, গুরুত্ব দিতে হবে পেশাগত দক্ষতা ও সততাকে, সেনা সদর নির্বাচনী পর্ষদের প্রধানমন্ত্রী। জাতীয় স্মৃতিসৌধ, শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হামিদ উদ্দিনের। বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায় মুক্তি থাকায় দায়িত্ব পালনকালীন ফৌজদারি বা অন্য বিষয়ে শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা সম্ভব নয়, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালিত যানের চালকরা, ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষায়ও মিলছে না গ্যাস, দ্রুত পদক্ষেপের দাবি। আলোচিত কমিশনার ইকরামুল হত্যা মামলায় হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে ট্রাইব্যুনাল, 8 আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট। দেখছিলেন সংবাদ শিরোনাম। পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে অফিসারদের পেশাগত দক্ষতা, সততা ও বিশ্বস্ততা এবং আনুগত্যের উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকালে সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পদোন্নতি পর্ষদের বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী স্মরণ করেন মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহীদ সহ সকল বীর সেনানীদের, যাদের আত্মত্যাগ জাতি চিরদিন কৃতজ্ঞ স্মৃতিতে স্মরণ করবে। সরকার প্রধান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে সচিবালয়ে এক সভায় তিনি এই আশ্বাস দেন। দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা এতে যোগ দেন। শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার নানা চ্যালেঞ্জ উল্লেখ করেন তারা। প্রধানমন্ত্রী চা শিল্পকে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করে বলেন, এই শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে। চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের দায় সহজীকরণ এবং স্বল্প ঋণে স্বল্প সুদে ঋণ দেওয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। চা বাগানে চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের অনুমতি চান মালিকরা। এ খাতে সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানে সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। সেখানে স্বাধীনতা যুদ্ধের মহান বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর যান শেরেবাংলা নগরে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। দায়িত্ব নেয়ার একদিন পর রবিবার পৌনে 12টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ সময় মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদ, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। বিউগলে বেজে ওঠে করুণ সুর, সশস্ত্র সালাম জানায় 3 বাহিনীর চৌকস দল। রাষ্ট্রীয় সালাম দেবে, সশস্ত্র সালাম। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন 3 বাহিনী প্রধানগণ। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর শেরেবাংলা নগরে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পৌঁছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। সেখানে শ্রদ্ধা জানান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি।
শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। এ সময় সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। পদত্যাগের দুদিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে গেলেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রবিবার বেলা 2:25 বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশ্যে যাত্রা করেন সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে গত শুক্রবার পদত্যাগ করেন তিনি। সংবিধান অনুযায়ী 2023 সালের 24 এপ্রিল 5 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হলেও তিনি দায়িত্ব পালন করেন 3 বছর 3 মাস। রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে মোহাম্মদ শাহাবুদ্দিন বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালন ছাড়াও রাষ্ট্রীয় নানা কর্মসূচিতে অংশ নেন। পদত্যাগের মাধ্যমে তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। রবিবার বঙ্গভবন ছাড়ার মধ্য দিয়ে শেষ হয় তার এই সরকারি বাসভবনে অবস্থানও। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনকালীন ফৌজদারি কিংবা অন্য কোনো বিষয়ে পদত্যাগী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা সম্ভব নয়। তবে সাংবিধানিক দায়িত্বের বাইরে অন্য কিছু করে থাকলে তা খতিয়ে দেখার সুযোগ রয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পুরো সময় সাংবিধানিকভাবেই তিনি তার দায়িত্ব পালন করেছেন এবং বিএনপি সরকার তার পূর্ণ সহযোগিতা পেয়েছে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাষ্ট্রপতি হয়েও অন্তর্বর্তী সরকারের 1.5 বছর এবং বিএনপি সরকারের প্রথম 5 মাস পর্যন্ত দায়িত্ব পালন করে অব্যাহতি নিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি পদ থেকে সরে যাওয়ার পরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জামায়াত এনসিপি সহ বিরোধী রাজনৈতিক জোট। বিভিন্ন স্থানে মামলার আবেদন এমনকি গ্রেপ্তারের দাবিও উঠেছে। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। জানান, সংবিধান অনুযায়ী আগামী 6 মাস তিনি নিরাপত্তা সহ বিভিন্ন সুবিধা পাবেন। সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার। ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। সাবেক রাষ্ট্রপতি হিসাবে তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন। সেই সময় দায়িত্ব পালনকালীন সময়ে তার বিরুদ্ধে কি কোনো অভিযোগ কেউ দিয়েছিল? না, দিয়ে থাকলে সেটা তখনকার সময়ে যদি কোনো কিছু রেকর্ড করে থাকে সেটা তখনকার বিষয়, সেটা বিধিবিধান অনুসারে চলবে, আইন অনুসারে চলবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি অন্তর্বর্তী ও বর্তমান সরকারকে অনেক সহযোগিতা করেছেন। তাকে গ্রেফতারের দাবি আমলে নিচ্ছে না বিএনপি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বর্তমান সময়ে ফোন আলাপের জন্য লন্ডনে যাবার দরকার পড়ে না। যারা তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাদের সেটা অধিকার আছে। আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে কি প্রত্যাশা করি? রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে, সেটা আছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। স্বৈরাচারের শেষ দিকে ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাস এই সময়ে তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। 24 জুলাই মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচে বোমা উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রেখেছে সরকার। আর একদিন কথা বলবো। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সদ্য পদত্যাগী রাষ্ট্রপতির গ্রেফতার প্রসঙ্গে আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জনদাবি বিবেচনা করা হবে, তবে কেউ অন্যায়ের শিকার হোক তাও চায় না সরকার। রবিবার চট্টগ্রামে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিষয়ে সরকার সব বিষয়ে যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে। আইনমন্ত্রী আরও বলেন, গত 16 বছরে বাংলাদেশ থেকে 234 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। ফ্যাসিস্ট আমলের লুটপাটের স্বর্গরাজ্য থেকে দেশ এখন গণতন্ত্রের মহাসড়কে চলছে। এই যাত্রা ব্যর্থ হলে 24-এর শহীদরা ব্যর্থ হবে, ভুলণ্ঠিত হবে 71-এর স্বাধীনতা।
জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান ও মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসানুল ইসলাম। ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া না নেওয়া, আমাদের সরকার সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের রাখতে হবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায়ভাবে কেউ অন্যায় স্বীকারক সেটাও চাবো না। সুতরাং বিষয়টা আমরা পরীক্ষা নিরীক্ষা করে কি করণীয় আছে সেটা সরকার যথাসময়ে দেখবে। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কাজে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে দিয়েছেন জনকল্যাণে ইতিবাচক রাজনীতির তাগিদও। সৈকত সাদিকের রিপোর্টে বিস্তারিত। রবিবার রাজধানীর আগারগাঁও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের বক্তব্যে জুলাই অভ্যুত্থানে তরুণদের প্রশংসা করেন স্থানীয় সরকার মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে জোর দেন কৃষি অর্থনীতি এবং নিরাপদ খাদ্য ব্যবস্থার উপর। শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। আজকে যারা শিক্ষার্থী যারা এগ্রিকালচারে পাশ করবেন, সবাই যে আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্টে কাজ পাবেন বা এগ্রিকালচার রিলেটেড ডিপার্টমেন্টে কাজ পাবেন তা কিন্তু পাবেন না। আপনাদেরকে ইতিমধ্যে আমি জানি অনেকেই এগ্রিকালচার রিলেটেড অ্যাগ্রো রিলেটেড বিজনেসে অনেক ভালো করেছেন, যেটা এখন খুব বেশি প্রয়োজন বলে আমার কাছে মনে হয়। আমি আপনার অ্যাগ্রো বেসড যে সমস্ত ইন্ডাস্ট্রি এগুলোর দিকে আপনার যোগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ কাজে লাগাতে ঐক্যেরও তাগিদ দেন মির্জা ফখরুল। সুযোগ সবসময় আসে না, এখন আমাদের সামনে একটা সুযোগ এসেছে। আমরা এমন একজন নেতা আজকে পেয়েছি, কথা জোর গলায় বলতে পারি, যিনি কাজ করতে চান, দেশের কল্যাণ করতে চান, যিনি পরিবর্তন আনতে চান। তাকে আমাদেরকে সহযোগিতা করতে হবে আমাদের কাজের মধ্য দিয়ে, আমাদের কর্ম। আমরা যে যেখানে আছি, ছাত্ররা পড়াশোনা করবে, শিক্ষক সাহেব তারা পড়াবেন, গবেষকরা গবেষণা করবে, এবং যে যেখানে আছে আমরা সেই করে কাজ করি। কাজ করলেই আমরা কিন্তু আপনার দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন তুলে ধরেন কৃষক ঋণ মওকুফ, কৃষি কার্ড বিতরণ সহ সরকারের নানা উদ্যোগের কথা। জানান, তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী বিনির্মাণ হবে আগামীর বাংলাদেশ। আমাদের মূল উদ্দেশ্য একদিকে যেমন কৃষি প্রোডাক্টিভিটি বাড়ানো, ডাইভার্সিফিকেশন বাড়ানো, একই সাথে আপনাদের মাধ্যমে কৃষি উদ্যোক্তার সংখ্যা বাড়ানো। আমাদের মূল উদ্দেশ্য রাষ্ট্র পরিচালনায় যেন আমাদের তারুণ্যের যে আকাঙ্ক্ষা, তারুণ্যের যে প্রত্যাশা, সেটা প্রতিফলন ঘটে এবং আমরা সবাই মিলে গড়ে তুলব সেই বাংলাদেশ যার ভিত্তি হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা। নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সদস্য, উপাচার্য সহ অন্যান্যরাও বক্তব্য রাখেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। গ্যাস সংকট আরও তীব্র হচ্ছে। সিএনজি স্টেশনগুলোতে বাড়ছে ভোগান্তি, দীর্ঘ লাইনেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ফলে জীবন জীবিকা নিয়ে শঙ্কায় গ্যাসের উপর নির্ভরশীলরা। চালকরা বলছেন, আয় রোজগার অর্ধেকে নেমে এসেছে। মালিকের হাজিরা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ না থাকায় আর অন্যান্য পাম্প বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। প্রাইভেট কারের এই দীর্ঘ লাইনের অপেক্ষা গ্যাসের জন্য, যা শেষ হয়েছে সিএনজি স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে যেয়ে। কিছুদিন আগে অকটেন ডিজেলের সংকটের পর এখন নতুন সংকটের নাম গ্যাস। সংকটকালে বিপাকে পড়েছেন গ্যাস চালিত গাড়ির চালকরা। সিএনজি চালকদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মালিকের জমা। অন্যদিকে মালিকানাধীন গাড়ির চালকদের অতিরিক্ত সময় ধরে অফিস করতে হচ্ছে বলে জানান তারা। 30 টাকার 40 টাকার গ্যাস ঢোকে, 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা এরকম সিরিয়াল দিতে হয়। আগে তো গ্যাস ছিল একটু ভাড়া মারতাম, কিন্তু এখন অনেক কষ্ট, জমা ওঠাইতে অনেক কষ্ট হয়ে যায়। 116 টাকা এক বিন্দু গ্যাস ছিল না, আমি কাকরাল থেকে টাইনে আনতেছি গাড়িটা, খালি গাড়ি। ওই যে রশি খুলি নেই, আমার রশি লাগানোই আছে। তাহলে 116 টাকার গ্যাস ঢুকছে, যে পাম্প কর্তৃপক্ষ কি করবো আর আমি কি করবো, আমার ওরা কেন, কিন্তু আমরা তো বন্দি শিকার।
ওই চাবিটা আছে বিধায় 1800 টাকা আমার গালায় ধরি। এই যে 8 ঘন্টা 10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমাদের গ্যাস নিতে হয়, রাত্রে ঘুম নেই, আজকে 2 দিন ধরে আমি ঘুমাতে পারছি না। স্যারকে নামে এটা এখন আবার আসলাম, এখন আবার নিয়ে আবার কিছুক্ষণ চলবো, যতক্ষণ চলে আর কি, তবে আবার যে কোনো পাম্পে আবার সিয়ালটা গ্যাস নিতে হবে। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে গ্যাস সরবরাহ কম থাকায় ও পর্যাপ্ত চাপ না থাকায় এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। এতে করে যেমন কাজের চাপ বেড়েছে, তেমনিভাবে আর্থিক ক্ষতির কথাও বলেছেন তারা। গ্যাস যদি না থাকে আমরা দিব কোথা থেকে? যদি গ্যাসটা সমতল করে দেয় তাহলে প্রেশারটা ফুল থাকে, গ্যাসটাও পরিপূর্ণ পায়। 50% প্রেশারও লাইনে নাই। ওই ক্ষেত্রে যে গাড়িগুলো একবার গ্যাস নেয় ওটা দেখা যায় দিনে 3 বার চলে আসে। কারণ তারপরেও এই যে যানজট, মানে ওদের যে লাইন 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে থেকে এসে 100-150 টাকার গ্যাস নেয়, এদেরকে সামলানো মুশকিল। ওরা তো এত কিছু বুঝতে চায় না, ওরা তো মনে করতেছে আমাদের পাম্পের কোনো সমস্যা। গ্যাস নিতে আসা গাড়িগুলো সড়কের একটা অংশ লাইন করায় মূল সড়কে ধীর গতিতে চলছে অন্যান্য গাড়ি, মাঝে মাঝে তৈরি হচ্ছে যানজট। দ্রুত এই সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন চালক ও সিএনজি স্টেশন কর্তৃপক্ষ। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজারের আলোচিত কমিশনার একরামুল হক হত্যা মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেয়। 2018 সালে কক্সবাজারের টেকনাফে মাদক বিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক হত্যাকাণ্ডের অভিযোগপত্র সকালে দাখিল করে প্রসিকিউশন। এতে শেখ হাসিনা সহ 11 জনকে অভিযুক্ত করা হয়। পরে অভিযোগপত্র আমলে নিয়ে এই মামলায় পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে গুলির পর পুলিশের এপিসি থেকে নিচে ফেলে দেওয়া শহীদ শাইখ আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় 19 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে পলাতক 13 আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সেখানে আমাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসাবে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, উবায়দুল কাদের এই হত্যাকাণ্ডের মধ্যে তাদের সম্পৃক্ততা, তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে রিপোর্ট সাবমিট করে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা আজকে তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দিয়েছি। জুলাই গণঅভ্যুত্থানে অবদানকারীদের স্বীকৃতি স্মরণে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে গণঅভ্যুত্থানে অবদান রাখা তরুণদের সাথে এই বিশেষ সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জুলাই গণঅভ্যুত্থানে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের ফলেই ফ্যাসিবাদের পতন সম্ভব হয়েছে বলে বক্তব্যে তুলে ধরেন ইশরাক হোসেন। এছাড়া সভার চূড়ান্ত সিদ্ধান্তগুলো এবং স্মরণ সভার রূপরেখা উপস্থিত তরুণদের সামনে সংক্ষেপে তুলে ধরেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শিক্ষার্থী জনতার প্রাণহানিকে গুরুত্ব না দিয়ে 2024 সালের 27 জুলাই সেতু ভবন ও এলিভেটেড এক্সপ্রেস সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হামলার পেছনে বিএনপি জামাত জড়িত বলে অভিযোগ করেন তিনি। ঘটনার দায়ে ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়াল বক্তব্যে দলীয় নেতাকর্মীদের আন্দোলন জোরদার করার নির্দেশ দিয়েছিলেন। ইমরুল কায়েসের রিপোর্ট। 2024 সালের 27 জুলাই শনিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন। রাজধানীর রাস্তায় ছিল যানবাহনের চাপ। 9 ঘন্টার জন্য কারফিউ শিথিল থাকায় লোকজন ঘর থেকে বের হয়েছিল নানা কাজে। জুলাই আন্দোলনের এই দিনে রাজধানীর ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো দেখতে যান শেখ হাসিনা। প্রাণহানিকে গুরুত্ব না দিয়ে তিনি যান সেতু ভবন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শনে। সবকিছুর দায় চাপান বিএনপি জামাতের উপর। এইরকম তাণ্ডব বিএনপি জামাত জোট চালিয়েছিল। ক্ষয়ক্ষতির ঘটনায় 14 দল দায় চাপায় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর। আর সামান্য ক্ষতি হওয়া মেট্রো রেল চালুর বিষয়ে মিথ্যার আশ্রয় নেন ওবায়দুল কাদের। 1 বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না। নিরাপত্তার অজুহাতে ডিবি হেফাজতে থাকা 5 সমন্বয়ককে আন্দোলন তুলে নিতে চাপ দিয়ে যাচ্ছিলেন শহীদ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।
যেটা নাকি জামাত, বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে। এদিকে ইন্টারনেট বন্ধের নাটের গুরু জোনায়েদ আহমেদ পলকের একের পর এক মিথ্যার সিরিয়াল তখনও চলছিল নিয়মিত। আমরা চেষ্টা করছি আগামী কাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। অন্যদিকে দলীয় নেতাকর্মীদের আন্দোলন আরও তীব্রতর করতে এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচারী সরকারের নিষেধাজ্ঞা এবং ইন্টারনেট বন্ধ থাকায় তারেক রহমানের বক্তব্য কোনো গণমাধ্যমে প্রচার হয়নি। তারেক রহমানের ভার্চুয়াল বক্তব্য শোনার পর দলীয় নেতাকর্মীদের মনোবল বেড়ে যায়। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হলো ঢাকা থেকে জাপানে সরাসরি ফ্লাইট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা থেকে নারিতার এই ফ্লাইটের উদ্বোধন করেন বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। জাপানে বসবাসরত বাংলাদেশের যাতায়াত সুবিধার পাশাপাশি দেশটির সাথে ব্যবসা পরিচালনায় এই ফ্লাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। এ সময় সেখানে ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। প্রায় ৪৫,০০০ বাংলাদেশে বসবাস করছেন। বাংলাদেশে ৩০০টির বেশি জাপানি প্রতিষ্ঠান ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায় এবং দক্ষ জনশক্তির সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। বিশেষ করে SSW কর্মসূচির আওতায় বাংলাদেশে দক্ষ জনশক্তির জন্য জাপানে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই বাস্তবতায় ঢাকা নারিতা সরাসরি বিমান সংযোগ শুধু একটি পরিবহন সেবা নয়, বরং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের একটি অপরিহার্য অবকাঠামো। নতুন অর্থ বছরের জন্য ৬৩.৪ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী বলেন ১৫% প্রবৃদ্ধি ধরে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫৫.২% পণ্য এবং ৮.২% সেবা খাতে। লক্ষ্যমাত্রা অর্জনে চ্যালেঞ্জ আছে জানিয়ে তিনি বলেন, সরকার ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করছে, তাই আগামী দিনে রপ্তানির ঊর্ধ্বগতি দেখা যাবে। জানান, শিগগিরই সরকার রপ্তানির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া ও EU এর সাথে MOU সই করবে। এছাড়া মুক্ত বাণিজ্য নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনা হবে। মার্কিন শুল্কের বিষয়ে বলেন, শ্রমিক সংক্রান্ত বিষয়টি ধরে আরোপ করা হয়েছে। এটি নতুন নয় এবং খুব একটা প্রভাব ফেলবে না। কোনো দেশের জন্যই একটি খাতের উপর রপ্তানির নির্ভরশীলতা ইতিবাচক নয় উল্লেখ করে চামড়া সহ আরও কয়েকটি খাত নিয়ে কাজ চলছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। 15% প্রবৃদ্ধি। রাজধানীর কুর্মিটোলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। রবিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে, তবে নিহত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি মহাখালী থেকে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের দেয়ালে ধাক্কা মারে। এতে একজন ঘটনাস্থলেই মারা যান, আহত হন কয়েকজন। তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। হাসপাতাল গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমটি ভেঙে গেছে। এবার একটি শোক সংবাদ। বিটিভির সাবেক মহাপরিচালক এবং বাংলা ভিশনের সাবেক CEO মুস্তাফিজুর রহমান আর নেই। বিকেল ৩টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তার। মুস্তাফিজুর রহমান ছিলেন বিটিভির স্বর্ণযুগের প্রযোজক। তার নির্মাণশৈলী ও সৃজনশীল দৃষ্টিভঙ্গি দেশের টেলিভিশন নাটকের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার মৃত্যুতে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তার মরদেহ হিমঘরে রাখা হয়েছে। দুই ছেলে দেশে ফেরার পর আগামী ৩০ জুলাই নামাজে জানাজা শেষে মুস্তাফিজুর রহমানকে দাফন করা হবে। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরেকবার জানি। পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ নয়, গুরুত্ব দিতে হবে পেশাগত দক্ষতা ও সততাকে, সেনা সদর নির্বাচনী পর্ষদে প্রধানমন্ত্রী। জাতীয় স্মৃতিসৌধ, শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের। বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায় মুক্তি থাকায় দায়িত্ব পালনকালীন ফৌজদারি বা অন্য বিষয়ে শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা সম্ভব নয়, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে গ্যাস সংকটের বিপাকে সিএনজি চালিত যানের চালকরা ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষায় মিলছে না গ্যাস, দ্রুত পদক্ষেপের দাবি।
আলোচিত কমিশনার একরামুল হত্যা মামলায় হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে ট্রাইব্যুনাল, 8 আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bignews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।